এমন একটা সময় ছিল যখন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো সংকট দেখা দিলে একটাই দৃশ্য দেখা যেত, ওয়াশিংটন, লন্ডন, বার্লিন, প্যারিস, সবাই এক সুরে কথা বলতো, সবাই একদিকেই তাকাতো। পশ্চিমা বিশ্বের এই একতা এতটাই শক্তিশালী ছিল যে বিশ্ব রাজনীতিতে কেউ এই জোটকে চ্যালেঞ্জ করার সাহস পেত না। কিন্তু আজকে যে খবর সামনে আসছে সেটা শুনলে চমকে উঠবেন আপনিও, কারণ সেই অভেদ্য দেয়ালে এখন ফাটল ধরেছে। আর সেই ফাটল আর লুকিয়ে নেই, এটা এখন রাজপথে, মাইক্রোফোনের সামনে, নেতাদের মুখের ভাষায় প্রকাশ্যে চলে এসেছে। ঘটনার শুরুটা মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে ইরান আর আমেরিকার মধ্যে একটা চাপা টানাপোড়েন চলছিল, কিন্তু এবার সেই চাপা আগুন দাবানলের মতো রূপ নিয়েছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে, বোমা পড়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠেছে। এত দূর পর্যন্ত সবকিছু আগের মতোই। আমেরিকা যুদ্ধে নামলো আর বাকি পশ্চিমা বিশ্ব তার পেছনে দাঁড়ালো। এটাই তো চিরকালের নিয়ম ছিল, কিন্তু এবার সেই নিয়মটি ভেঙে গেছে। ইউরোপ এবার পেছনে দাঁড়ায়নি। ইউরোপ এবার বলেছে, না, এই যুদ্ধ আমাদের না। আর ঠিক এখানেই গল্পটা অন্যরকম মোড় নিয়েছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্তুব সরাসরি বলে দিয়েছেন যে ইরানের সাথে আমেরিকার এই সংঘাত ন্যাটোর যুদ্ধ নয়। তার কথা একটা পরিষ্কার বার্তা ছিল, ন্যাটো একটা প্রতিরক্ষামূলক জোট, আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ নেওয়া এই জোটের কাজ নয়। এই বক্তব্য শুধু ফিনল্যান্ডের অবস্থান না, এটা আসলে পুরো ইউরোপের ভেতরে যে চাপা অসন্তোষ জমে উঠেছে তারই বহিঃপ্রকাশ। জার্মানির দিকে তাকালে চিত্রটা আরও পরিষ্কার হবে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্কো ওয়াল্টার স্টাইনমাইয়ের, যিনি কিনা ইউরোপের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি আমেরিকার পদক্ষেপকে সরাসরি ভুল বলেছেন। শুধু ভুল নয়, তিনি বলেছেন এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একবার ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি আর আমেরিকার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটা শুধু কূটনৈতিক ছিল না, সেটা ছিল প্রায় পারিবারিক বন্ধনের মতো। আমেরিকান সেনারা জার্মানিতে ঘাঁটি গেড়ে বসে আছে দশকের পর দশক ধরে। সেই জার্মানির রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্যে আমেরিকার সমালোচনা করেন তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ একই সুরে কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে ইরান যুদ্ধ ইউরোপের অগ্রাধিকারের তালিকায় নেই। ইউরোপের সবচেয়ে বড় মাথা ব্যথা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধ ইউরোপের সীমান্তে কড়া নাড়ছে। সেই যুদ্ধের প্রভাব ইউরোপের অর্থনীতিতে, জ্বালানি সরবরাহে, শরণার্থী সংকটে সরাসরি পড়েছে। তাই ইউরোপের সামরিক শক্তি আর অর্থনৈতিক সম্পদ দুটোই এখন ইউক্রেনের দিকে কেন্দ্রীভূত। এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়া ইউরোপের পক্ষে সম্ভব না এবং যৌক্তিকও না। আর ঠিক এই জায়গাটাতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেগে আগুন হয়ে গেছেন। ফ্লোরিডার মিয়ামিতে একটা বিনিয়োগ সম্মেলনে তিনি যা বলেছেন সেটা শুনলে বোঝা যায় পরিস্থিতি কোন পর্যায়ে গিয়েছে। ট্রাম্প বলেছেন, ন্যাটোর সদস্যগুলো যদি আমেরিকার পাশে দাঁড়াতে না পারে তাহলে আমেরিকারও তাদের পাশে থাকার কোনো কারণ নেই। এই কথাটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে যে বোমাটা লুকিয়ে আছে সেটা বিশাল। কারণ ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ, যেটাকে এই জোটের মেরুদণ্ড বলা হয়, সেখানে বলা আছে এক সদস্যের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। ট্রাম্প কার্যত এই মেরুদণ্ডটাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন। ট্রাম্পের চোখে ইরান যুদ্ধ ছিল ইউরোপের জন্য একটা পরীক্ষা, আনুগত্যের পরীক্ষা, বন্ধুত্বের পরীক্ষা, আর তার হিসেবে ইউরোপে সেই পরীক্ষায় ফেল করেছে। এখন প্রশ্ন হলো, এই ফেল করার মাসুল কি হবে? ট্রাম্প কি সত্যি ন্যাটো থেকে মুখ ফিরিয়ে নেবেন? আমেরিকা কি ইউরোপের নিরাপত্তার ছাতা গুটিয়ে নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কেউ জানে না। কিন্তু এটুকু নিশ্চিত যে আটলান্টিক মহাসাগরের দুই পারে যে আস্থার সেতু ছিল সেটাতে মারাত্মক চির ধরেছে। কিন্তু গল্প এখানেই শেষ না। এই বিশৃঙ্খলার ভেতরে আরেকটা খেলোয়াড় চুপচাপ নিজের দাবার ঘুঁটি সাজাচ্ছে। সেই খেলোয়াড়ের নাম হলো রাশিয়া। মস্কো এই পুরো পরিস্থিতিকে দূর থেকে দেখছে আর মনে মনে হাসছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আর রাশিয়ার সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যেটা আগে কেউ কল্পনাও করেনি। ইরানের বানানো শাহেদ ড্রোন রাশিয়া ব্যবহার করেছে ইরানের শহরে শহরে। বিনিময়ে রাশিয়া ইরানকে দিয়েছে উন্নত প্রযুক্তি, সামরিক সরঞ্জাম আর কূটনৈতিক সমর্থন। এই দুই দেশের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা পশ্চিমা বিশ্বের জন্য দুঃস্বপ্নের মতো। তবে রাশিয়া খুব সতর্কভাবে খেলছে। মস্কো সরাসরি ইরান ঝাঁপিয়ে পড়েনি। তারা জানে সরাসরি জড়ালে আমেরিকার সাথে সংঘর্ষের ঝুঁকি আছে, যেটা কেউই চায় না। কিন্তু মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা রাশিয়ার জন্য এক অদ্ভুত সুবিধা তৈরি করেছে। তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর রাশিয়া পৃথিবীর অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ। অর্থাৎ যুদ্ধ যত বাড়ছে রাশিয়ার কোষাগার তত বেশি ঢাকা পড়ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি যেভাবে চাপে পড়েছিল, সেখান থেকে
এই তেলের দামের ঊর্ধ্বগতির জন্য অক্সিজেনের মতো কাজ করছে। আর এদিকে ইসরায়েলের অবস্থা দিন দিন করুণ হচ্ছে। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ প্রভাবটা এখন দেখা যাচ্ছে ইসরায়েলের উত্তরের শহরগুলোতে। লেবাননের হিজবুল্লাহ প্রায় প্রতিদিন রকেট ছুড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। একটার পর একটা বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, ভবন ধসে পড়ছে, রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষ দলে দলে পালাচ্ছে দক্ষিণের দিকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় নেতাদের ডেকে বলছেন, মানুষকে থাকতে বলুন, শহর ছেড়ে যেতে বলবেন না। কিন্তু বাস্তবতা হলো মানুষ থাকছে না। কিছু কিছু শহরে অর্ধেকের বেশি বাসিন্দা ইতিমধ্যেই চলে গেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এই অচল অবস্থা চলতে থাকলে কিছু শহর পুরোপুরি জনশূন্য হয়ে যাবে। যে ইসরায়েল একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, সেই ইসরায়েলের শহর এখন ফাঁকা হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা। আর এই পুরো পরিস্থিতির পেছনে আরেকটা গভীর দ্বন্দ্ব কাজ করছে, যেটা অনেকের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। ইউরোপের অনেক কূটনীতিক আর রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে ইসরায়েল নিজের আঞ্চলিক স্বার্থ হাসিল করতে আমেরিকাকে ইরানের সাথে সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েলের কৌশলগত হিসাবটা ছিল সোজা। ইরানের পারমাণবিক সক্ষমতা আর তাদের প্রক্সি বাহিনীগুলোকে দুর্বল করতে হলে আমেরিকার সামরিক শক্তি দরকার, আর আমেরিকা সেই ফাঁদে পা দিয়েছে। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধের দায় আর চাপ এখন আমেরিকার একার ঘাড়ে পড়ছে না, সেটা ইউরোপের দিকেও গড়িয়ে আসছে। আর ইউরোপ সেই দায় নিতে রাজি নয়। এখানে দুটো পুরোপুরি ভিন্ন দর্শনের সংঘর্ষ হচ্ছে। একদিকে ট্রাম্পের আমেরিকা, যেখানে সিদ্ধান্ত হয় দ্রুত, অনেক সময় হুটহাট, একক নেতৃত্বের ভিত্তিতে। অন্যদিকে ইউরোপ, যেখানে বহুপাক্ষিক কূটনীতি, আলোচনা, সমঝোতা আর ধীরে চলো নীতি প্রাধান্য পায়। ট্রাম্প চান মিত্ররা চোখ বন্ধ করে তার পেছনে হাঁটুক। ইউরোপ বলছে, আমরা বন্ধু আছি, কিন্তু চোখ বন্ধ করে হাঁটার দিন শেষ। এই দুই দর্শনের মধ্যকার দূরত্ব যত বাড়ছে, ততই ন্যাটোর ভিত্তি দুর্বল হচ্ছে। আর এই দুর্বলতার সবচেয়ে বড় সুবিধাভোগী কি হবে সেটা বুঝতে খুব বেশি বিশ্লেষণের দরকার নেই। রাশিয়া, চীন, ইরান, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমা জোটের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চেয়েছে, তারা এই ফাটলকে নিজেদের সুবিধায় কাজে লাগাবে, এটাই স্বাভাবিক। পৃথিবী এখন এমন একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে যে পশ্চিমা ঐক্য গত 7 দশক ধরে বিশ্ব রাজনীতির দিক নির্ধারণ করছে। সেই ঐক্য এখন প্রশ্নের মুখে। ইউরোপ একটা নীরব কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে আমেরিকাকে, বন্ধুত্ব আছে, সম্মান আছে, কিন্তু শর্তহীন আনুগত্যের যুগ শেষ। আমেরিকার এই বার্তাটা কিভাবে নেবে? ট্রাম্প কি আরও কোনো কঠোর হবেন নাকি পেছন ফিরে তাকাবেন? সেটার উপর নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির চেহারা। আর যদি এই ফাটল জোড়া না লাগে, তাহলে শুধু ন্যাটো না, পুরো বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যই চিরদিনের জন্য বদলে যাবে।